হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পদার্থবিজ্ঞান। সেই পদার্থবিজ্ঞানের যে গতি চ্যাপ্টারটা আছে সেই গতি চ্যাপ্টারে আমরা সব পারি, সব বুঝি, কিন্তু অঙ্ক করে কোন সূত্র দিব বা কিভাবে করব সেটাই বুঝতে পারি না। তো এভরিওয়ান, আজকে শুধু আলোচনা হবে যে কিভাবে তোমরা যে কোনো ম্যাথমেটিক্স, যে গতি চ্যাপ্টার আছে সেই গতি চ্যাপ্টারের যে কোনো ম্যাথমেটিক্স খুব নিমিষে 1-20 করতে পারবা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, এটা হলো আমাদের এসএসসি পদার্থবিজ্ঞান। গতি, তো এই গতি রিলেটেড যে কোনো গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিছু টেকনিক তোমাদেরকে মাথায় রাখতে হবে বা কিছু বেসিক তোমাদেরকে জানতে হবে। তো বেসিক গুলো আমি দিতে থাকি, তোমরা আমাদের সঙ্গে থাকো। প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হলো গতির চলক। গতির চলক পাঁচটি। একটা হলো এ, একটা হলো এস, একটা হলো টি, একটা হলো ইউ, আর একটা হলো ভি। আশা করি আমরা সবাই জানি যে এতে হইল ত্বরণ, এসটা হইল সরণ, টিটা হইল সময়, ইউ হইল আদিবেগ, আর ভি হলো আমাদের শেষ বেগ। ওকে, অবশ্যই এগুলো তোমরা নোট করে ফেলো। যে কোনো তিনটি চলকের মান জানা থাকলে বাকি মান করা যাবে। 3 নাম্বার, 3 নাম্বার হলো প্রশ্নের মধ্যে যে চলকের মান চাইবে সেটা সহ মান। আচ্ছা, এটা আরো সহজ করে লিখে দেই। থাকবে না কোনো
করব না। গতির সমীকরণ 1 নম্বর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা তোমরা সবাই জানো যে গতির 1 নম্বর সমীকরণটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা হলো 2 নম্বর সমীকরণ, তোমরা অবশ্যই জানো। 3 নম্বর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাও তোমরা জানো। 4 নম্বর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। 5 নাম্বারটা একটু স্পেশাল, এস ইকুয়াল টু ভিটি। এই সূত্রটা একমাত্র যে গাণিতিক সমস্যার মধ্যে সমবেগ অথবা সমদ্রুতির কথা বলবে ভাইয়া, যে গাণিতিক সমস্যার মধ্যে সমবেগ এবং সমদ্রুতির কথা বলবে, সেই গাণিতিক সমস্যা ছাড়া এই এস ইকুয়াল টু ভিটির সমীকরণটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে লিখে রাখো যে এটা শুধু সমবেগ অথবা সমদ্রুতির ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, এখন দেখো ভাইয়া, তম সেকেন্ড যদি বলে যে 5তম সেকেন্ড, 5তম সেকেন্ড মিনস টু কি বুঝাইতেছে, বলতেছে 5 নাম্বার সেকেন্ডে বা 6 নাম্বার সেকেন্ডে বা 7 নাম্বার সেকেন্ডে, এইটাকে বলা হচ্ছে তম সেকেন্ড। যে 5তম সেকেন্ড, 6তম সেকেন্ড, 7তম সেকেন্ড, অথবা বলতে পারে nতম সেকেন্ড। তো আমি লিখবো এখানে যে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন টি এস, মানে তম সেকেন্ডে। nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো এই ছিল আমাদের গতির সমীকরণগুলো, এইটা ছিল আমাদের বেসিক কিছু ট্রাম। তো আমরা এই বেসিক কিছু ট্রাম ইউজ করে দেখি ম্যাথমেটিক্সগুলো সমাধান করা যায় কি না। আর কিছু কিছু ম্যাথমেটিক্সের জন্য আরো আমি কিছু বেসিক ট্রাম দিব, অসুবিধা নাই। তো এইটুকু তোমরা উঠাও অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। অবশ্যই খাতায় উঠাবো ভাইয়া, স্ক্রিনশট দিলে ওটা ফোনের মধ্যেই থেকে যায়। এবার দেখো ভাইয়া, যদি কোনো প্রশ্নের মধ্যে গুলো উল্লেখ থাকে, বাঘ হরিণকে, বিড়াল ইঁদুরকে, বাঘ হরিণকে, বিড়াল ইঁদুরকে, পুলিশ চোরকে, একটি
বস্তু অপর বস্তুকে ধরতে পারবে কিনা কত দূরে ধরবে, কত সময় পর ধরবে, গতিপথে হবে কি না। দেখো, যদি কোনো প্রশ্নের মধ্যে ভাইয়া, যদি কোনো প্রশ্নের মধ্যে এই বাক্যগুলো বা এই ওয়ার্ডগুলো থাকে, কোন কোন বাক্য বা কোন কোন ওয়ার্ড, বাঘ হরিণকে, ইঁদুর বিড়াল ইঁদুরকে, পুলিশ চোরকে, একটি বস্তু অপর বস্তুকে ধরতে পারবে কি পারবে না, কত দূরে গিয়া ধরবে, কত সময় পর ধরবে, গতিপথে একাধিকবার মিলিত হবে কিনা, এই ওয়ার্ডগুলা বা এই বাক্যগুলা যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তবে ধরে নিব যে বস্তুটা সামনে থাকবে, যে বস্তু সামনে থাকবে, যে বস্তুটা সামনে থাকবে সেই বস্তু হতে আরো x মিটার দূরে, সেই সামনে x মিটার সামনে বাঘ হরিণকে ধরে ফেলবে, পুলিশ চোরকে ধরে ফেলবে, বিড়াল ইঁদুরকে ধরে ফেলবে, একটি বস্তু আরেকটা বস্তুকে ধরে ফেলবে x মিটার সামনে, কত সময় পর, t সেকেন্ড সময় পর, t সেকেন্ড সময় পর ধরে ফেলবে। এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে লিখে রাখো। 7 স্টার 7+, ভাইয়া এটা খুব সুন্দরভাবে নোট করো। দেখো কিভাবে পানির মতো ম্যাথমেটিক্স গুলো সমাধান করি আমরা, এগুলো তোমরা শুধু লিখো আর নোট করো। দেখো কিভাবে পানির মতো করে আমরা ম্যাথমেটিক্স গুলো সমাধান করে ফেলি। তো এর আঙ্গিকে আমি একটা উদাহরণ নিয়ে নেই, উদাহরণটা কোথায় আসছিল, উদাহরণটা ঢাকা বোর্ড 25 সালে আসছিল। দেখো তো ভাইয়া, ঢাকা বোর্ড 25 সালে কি বললো, ঢাকা বোর্ড 25 সালে বলতেছে একটি কার 2.5 মিটার সেকেন্ড স্কয়ার সমতরণে স্থির অবস্থান হতে যাত্রা করে, একই সময় অপর একটি কার 50 মিটার পিছন হতে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা করে। ফাইন, এতটুকু আমরা পড়লাম। তো প্রথম প্রশ্নে যেটা বলছে যে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ সমান হবে। এখন দেখো তো, এই যে প্রথম কারটা কিভাবে যাত্রা করছে, স্থির অবস্থান হতে যাত্রা করছে। প্রথম কারটা কিভাবে, সলিউশনে যাই, সমাধান 1 নাম্বার বলছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ সমান হবে। এখন দেখো তো ভাইয়া, প্রথম কারটা কিভাবে যাত্রা করছিল, সমতরণে যাত্রা করছে। যে বস্তু সমতরণে চলবে তার প্রতি সময় মানে প্রত্যেকটা সময় পরিবর্তনের সাথে সাথে বেগটারও কি হবে ভাইয়া, পরিবর্তন হবে। যে বস্তু সমতরণে যাত্রা করবে বা সমমন্দনে যাত্রা করবে, প্রত্যেকটা সেকেন্ডে ভাইয়া তার বেগের পরিবর্তন হবে।
যেহেতু প্রথম কারটা সমত্বরণে যাত্রা করছে, তার জন্য প্রথম কারের বেগটা আস্তে আস্তে কি করবে, বাড়বে। এবার দেখো তো দ্বিতীয় কারটা কিভাবে যাত্রা করছিল, সমবেগে। দ্বিতীয় কারের কি ভাইয়া বেগ চেঞ্জ হবে কখনো? সমবেগ বা সমদ্রুতি কখনো চেঞ্জ হয় না ভাইয়া। সমবেগ বা সমদ্রুতি কখনো কি হয় না, চেঞ্জ হয় না। তার মানে এই প্রথম কারটার আদি বেগ, প্রথম কারের ক্ষেত্রে তাহলে প্রথম কারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি ভাইয়া, আদি বেগ u equal to 0 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। প্রথম কারের ত্বরণ a equal to 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে ফাইন। এবার দেখো তো কি বলছে, যে যেহেতু দ্বিতীয় কারের বেগটা কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোন কারের বেগ, প্রথম কারের বেগ। কেন চেঞ্জ হবে, কারণ প্রথম কারটা সমত্বরণে যাত্রা করছে ভাইয়া, তার জন্য প্রথম কারের বেগটা চেঞ্জ হবে। তার মানে প্রথম কারের বেগটা আস্তে আস্তে চেঞ্জ হতে হতে কোনো একটা সময় গিয়া দ্বিতীয় কারের বেগের কি হয়ে যাবে ভাইয়া, সমান হয়ে যাবে। তাহলে এই প্রথম কারের বেগটা যেহেতু কোনো একটা সময় গিয়ে দ্বিতীয় কারের বেগের সমান হবে, প্রথম কারের একটা শুরুতে বেগ আছে না, আদি বেগ, তাহলে পরবর্তী বেগটা কি বেগ হবে ভাইয়া, শেষ বেগ হবে। তাহলে শেষ বেগ, তাহলে শেষ বেগ কত হবে, প্রথম কারের শেষ বেগটা হবে দ্বিতীয় কারের বেগের সমান 63 কিলোমিটার পার আওয়ার। এইটাকে আমরা কি করব ভাইয়া, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়, 63 এই যে কিলোর জন্য আমরা কত বসাবো ভাইয়া, 1000 পার আওয়ার, মানে নিচে একটা আওয়ার। এইটাকে কি ভাইয়া এইভাবে লেখা যাবে না, একটু দেখো তো, যে 63 কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার। তাহলে এইটাকে আমরা কি করতেছি ভাইয়া, এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে কিলোর পরিবর্তে আমরা কত বসাবো, 1000, আর আওয়ার মানে কত ঘন্টা ভাইয়া, 1 ঘন্টা, 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। তাহলে এইটা কত আসবে ভাইয়া, এইটা যেটা আসবে সেটা হলো 17.5 মিটার পার সেকেন্ড। দেখো তো ভাইয়া, এইটা 17.5 মিটার পার সেকেন্ড চলে আসছে। 1000 দ্বারা মাল্টিপ্লাই করে 3600 দ্বারা ডিভাইড করে। কিন্তু ভাইয়া এত কিছু করার কোনো প্রয়োজন নাই। যদি তুমি এই 63 কে 3.6 দ্বারা ভাগ করে দাও, 3.6 দ্বারা যদি ভাগ করে দাও, সেটার আনসারও কত আসবে, 17.5 মিটার পার সেকেন্ড আসবে। তোমাকে এইটা ভাগ দেখাইতে হবে না, তুমি এই ভাগটা না দেখাই ডিরেক্ট এইখান থেকে কি করবা, এটা লিখে দিবা। কিভাবে লিখে দিবা, যে 63 ডিভাইডেড বাই 3.6। যে কোনো কিলোমিটার পার আওয়ার বেগকে যদি তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাও, শুধু 3.6 দ্বারা ডিভাইড করে দিবা। ওকে ভাইয়া, এবার দেখো তাহলে আদি বেগ লিখছি ইউ, ত্বরণ লিখছি এ, শেষ বেগ হইল আমাদের 17.5 মিটার পার সেকেন্ড। এখন কত সময় পর এই প্রথম গাড়ির বেগটা কোন গাড়ির বেগের সমান হবে, দ্বিতীয় গাড়ির বেগের সমান হবে। তাহলে আমাকে লাগবে কি, সময় t ইকুয়াল টু হোয়াট, ভাইয়া এই সময় t ইকুয়াল টু হোয়াট, তাহলে এই সময়। এখন দেখো তো গতির চলক জানি আমি কি কয়টা বলছি, গতির চলক ছিল 5টা। আমি বলছিলাম যে চলকটা কি থাকবে না, যে চলকটা আমার তত্ত্বের মধ্যে থাকবে না, সেই চলক যুক্ত কোনো সমীকরণ আমি ইউজ করতে পারবো না। তাহলে 5টা চলক কি ছিল ভাইয়া, এস টি ইউ ভি এ। দেখো তো কোন চলকটা এখানে নাই, অবশ্যই এস চলকটা এখানে নাই, এস চলক নাই।
এস এইখানে নাই, তাহলে এস যেহেতু এইখানে নাই ভাইয়া, এস যুক্ত যত সমীকরণ আছে আমরা দিতে পারবো না। দেখো তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণে যেহেতু এস আছে ভাইয়া, এই সমীকরণটা আমি ইউজ করতে পারবো না। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এইখানে যেহেতু এস আছে ভাইয়া, এস থাকার কারণে এই সমীকরণটাও আমি ইউজ করতে পারবো না। এবার দেখো তো ভাইয়া ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইখানে যেহেতু এই যে এস আছে ভাইয়া, এই সমীকরণটাও আমি ইউজ করতে পারবো না। কিন্তু দেখো তো ভাইয়া v ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এইটার মধ্যে কি কোনো এস আছে? এইটার মধ্যে যেহেতু কোনো এস নাই, তাহলে এইটা আমি কি করতে পারবো? ইউজ করতে পারবো। দ্যাট মিনস ওইটা দিয়ে অঙ্কটা করলে আমার অঙ্কটা 100% হবে, 100% হবে, 100% হবে। একটু দেখি তাহলে, এই যে 1 নাম্বার ছিল, তাহলে লিখি আমরা জানি আর না জানি পদার্থবিজ্ঞানে আমরা লিখি আমরা জানি কি v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ভাইয়া এখান থেকে আমরা কি বাইর করতে চাই? টি বাইর করতে চাই। তাহলে v মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, দ্যাট মিনস টি ইকুয়াল টু আসবে v মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে v এর মান কত ভাইয়া? v এর মান হইলো 17.5, ইউ এর মান কত ভাইয়া? ইউ এর মান হইলো 0 ডিভাইডেড বাই এ এর মান হইলো 2.5। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করে ফেললে যেটা আসবে সেটা আসবে 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড পর কি হবে? যাত্রা শুরুর 7 সেকেন্ড পর কার দুটির বেগ সমান হয়ে যাবে ভাইয়া? যাত্রা শুরুর 7 সেকেন্ড পর কার দুটির বেগ সমান হবে। আশা করি তোমরা বুঝছো। এবার দেখো তো ভাইয়া কি বলছে? 2 নম্বরে বলছে যে যাত্রা পথে কার দুটি একাধিকবার মিলিত হবে কিনা। তোমাকে আমি একটা বেসিক শিখাই দিছিলাম বা একটা টেকনিক শিখাই দিছিলাম, যে যদি কোনো ম্যাথমেটিক্স এর মধ্যে কি বলা থাকে যে গতিপথে একাধিকবার মিলিত হবে কিনা, চোর পুলিশকে ধরতে বা পুলিশ চোরকে ধরতে পারবে কি পারবে না, বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কি পারবে না, বা বাঘ হরিণকে ধরতে পারবে কি পারবে না। তারপরে বলছিলাম যে একটা বস্তু আর একটা বস্তুকে ধরতে পারবে কি পারবে না, একটা বস্তু আর একটা বস্তু একাধিকবার মিলিত হবে কি হবে না, একাধিকবার দেখা হবে কি হবে না। এরকম যদি কোনো কিছু থাকে প্রশ্নের মধ্যে, তাহলে আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে বস্তুটা সামনে থাকবে সেই বস্তু থেকে কত মিটার দূরে? এক্স মিটার দূরে, কত সময় পর? টি সময় পর। তাহলে আসো দেখি, এইখানে দুইটা কারের কথা যেহেতু বলছে, তাহলে দুইটা আমি এইখানে কার আঁকাই নেই, যদিও বা আমার ড্রয়িং ততটা সুন্দর নয়। তাহলে দেখো ভাইয়া, বলছিল কি যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে স্থির অবস্থান হতে যাত্রা করে, একই সময় অপর একটি কার পিছন হতে। তাহলে যে কারটা পিছনে তার বেগ কত বলছে ভাইয়া? 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে এইটা হলো আমাদের পিছনের কারের বেগ হলো 63 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি করব? 3.6 দ্বারা ডিভাইড করে দিব। তাহলে যে কোনো কিলোমিটার পার আওয়ার বেগকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কত দ্বারা ভাগ করে দিব? 3.6 দ্বারা ডিভাইড করে দিব। তাহলে 3.6 দ্বারা ডিভাইড করলে এটা কত আসবে? 17.5 মিটার পার সেকেন্ড চলে আসবে। এখন এই কারটা পিছন হতে, আর এই কারটা কিভাবে যাত্রা করছিল ভাইয়া? ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড স্থির অবস্থান হতে যাত্রা করছিল ত্বরণে, ইকুয়াল টু ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার।
ত্বরণ ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুইটা কারের মধ্যবর্তী ডিস্টেন্স দেখো তো, প্রথম কারটা কত মিটার পিছনতে বা দ্বিতীয় কারটা কত মিটার পিছনতে, 50 মিটার পিছনতে। এইটা কিন্তু সেই আমার দ্বিতীয় কার, যে এই যে আমি 2 নাম্বার দিয়ে বুঝাইলাম এটা দ্বিতীয় কার, 1 নাম্বার দ্বারা বুঝাইলাম এটা 1 নাম্বার কার। দ্বিতীয় কার কত মিটার পিছনতে, প্রথম কারের 50 মিটার পিছনতে। এই প্রথম কার হতে এই কারের দূরত্ব হইল আমাদের 50 মিটার ভাইয়া, 50 মিটার। এখন বলা হয়েছিল কি, বলা হয়েছিল যে যদি কি থাকে এই একাধিকবার মিলিত হবে কি হবে না, চোর পুলিশকে ধরতে পারবে কি পারবে না, বা হরিণকে ধরতে পারবে কি পারবে না, গতিপথে কতবার মিলিত হবে, কত দূরে মিলিত হবে, কত সময় পর মিলিত হবে, এই ওয়ার্ডগুলা বা এই বাক্যগুলা যদি কি থাকে কোনো ম্যাথমেটিক্স এর মধ্যে থাকে, তাহলে আমরা কি করব, যে প্রথম কার হতে যে কারটা সামনে থাকবে বা যে বস্তুটা সামনে থাকবে, সেই সামনে থাকার বস্তুর হতে কত মিটার দূরে, এক্স মিটার দূরে, কত মিটার দূরে, এক্স মিটার দূরে, এক্স মিটার দূরে কি হবে, মিলিত হবে, এক্স মিটার দূরে মিলিত হবে। এক্স মিটার দূরে বাঘ হরিণকে ধরে ফেলবে, এক্স মিটার দূরে বিড়াল ইঁদুরকে ধরে ফেলবে, এক্স মিটার দূরে টি সময় পর পুলিশ চোরকে ধরে ফেলবে। তাহলে সময়টা কত ভাইয়া, সময় হইল আমাদের টি সেকেন্ড। সময় কত সেকেন্ড, সময় হইল আমাদের টি সেকেন্ড, সময়টা হইল টি সেকেন্ড, ঠিক আছে। তো এখন দেখো এইখানে ব্যাপারটা, এই কারের জন্যও টি সেকেন্ড, এই কারের জন্যও টি সেকেন্ড। কেন দুইটা কারের জন্যই টি সেকেন্ড, বাঘের জন্যও টি সেকেন্ড, হরিণের জন্যও টি সেকেন্ড। কেন বাঘের জন্যও টি সেকেন্ড, হরিণের জন্যও টি সেকেন্ড, ইঁদুরের জন্যও টি সেকেন্ড, বিড়ালের জন্যও টি সেকেন্ড। কেন দুইজনের জন্য টি সেকেন্ড? এখন দেখো তো, একজন যদি কি করে, একজনের দৌড়ের স্পিড যদি হয় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মনে করো যে একজন খুব জোরে দৌড় দিতেছে, একজন খুব জোরে দৌড় দিতেছে, আরেকজন ধীরে দৌড় দিতেছে, আরেকজন ধীরে দৌড় দিতেছে। এখন দেখো এই হইল পজিশন নাম্বার 1, এই হইল পজিশন নাম্বার 2। এখন এরকম হতে পারে না, এর বেগ যদি বেশি হয় 20 মিটার পার সেকেন্ড, এর বেগ যদি হয় 10 মিটার পার সেকেন্ড, আচ্ছা এইখান থেকে মানে এইখান থেকে এই দূরত্বটা যদি হয় 10 মিটার, এইখান থেকে এই দূরত্বটা যদি হয় 10 মিটার, মানে এ অতিক্রম করবে 10 মিটার পথ, এই ব্যক্তি তাহলে কত মিটার পথ অতিক্রম করতেছে, এই ব্যক্তি 20 মিটার পথ। প্রথম ব্যক্তি 20 মিটার পথ অতিক্রম করতেছে, আর দ্বিতীয় ব্যক্তিটা কত মিটার পথ, 10 মিটার পথ অতিক্রম করতেছে। দুইজনে কিন্তু একসঙ্গে পৌঁছাবে। কেন দুইজনে একসঙ্গে পৌঁছাবে? বিকজ অফ এর বেগটা কি আছে, দ্বিগুণ, বেগ দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ, বেগ অর্ধেক দূরত্ব অর্ধেক। তার মানে ভাইয়া দূরত্ব যাই হয় হোক, বেগ যদি বেশি হয় তাহলে সমান সময়ে তারা কি করে, সমান সময়ে তারা মিলিত হয়। তাহলে এখানেও এরকম হতেই পারে যে এই গাড়িটার যেহেতু বেগ কম, এই গাড়িটার যেহেতু বেগ বেশি, তাহলে কি করবে, একটা নির্দিষ্ট সময়ে বা সার্টেন টাইমে বা সার্টেন মোমেন্টে এরা কি করবে, মিলিত হবে। তো আমি এই জন্য কি করছি, যে দুইজনের সময়টা সমান ধরে নিয়েছি। এখন দেখো তাহলে আমরা যদি লিখি বাঘের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে না, আমি লিখলাম যে প্রথম কারের ক্ষেত্রে, তাহলে প্রথম কারের ক্ষেত্রে, প্রথম কারের ক্ষেত্রে ভাইয়া আমি কি বলতে পারি, প্রথম কারের ক্ষেত্রে আমি বলতে পারি। তো এই যে ব্যাপারগুলো একটু ধরে নেওয়ার ব্যাপারটা, এটা লিখে ফেলেন যে ধরি প্রথম কার হতে এক্স মিটার সামনে টি সেকেন্ড পর কার দুটি মিলিত হবে, ধরে নিলাম। এখনো কিন্তু বলতে পারি না ভাইয়া যে এরা একাধিকবার মিলিত হবে কি হবে না। আমি শুধু কি বলছি, যে এই ট্রামগুলো থাকলে তোমরা ধরে নিবা। তুমি ধরে নেয়ার পর যে ব্যাপারটা আসবে সেটা একটু আমরা দেখি। যে প্রথম কারের ক্ষেত্রে, তাহলে প্রথম কারের ক্ষেত্রে ভাইয়া কি বলা যাবে, প্রথম কারের ক্ষেত্রে আদিবেগ u = 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ তো জানি না ভাইয়া। দেখো প্রথম কারের আদিবেগ জানি, প্রথম কারের ত্বরণ a = 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এবার দেখো তো কার দুইটা মিলিত হবে, কার দুইটা কি করবে, কার দুইটা মিলিত হবে। তাহলে প্রথম কারটা কতটুক দূরে গিয়ে মিলিত হবে, x মিটার দূরে। তাহলে প্রথম কারের সরণ s ইকুয়াল টু x মিটার। আমি চাইলে এগুলা 1 দ্বারা ডিনোট করতে পারি যেহেতু প্রথম কার। এবার দেখো তো সময় t1 ইকুয়াল টু t সেকেন্ড। ওকে ভাইয়া, তাহলে দেখো তো এইখানে আমাদের চারটা চলক আছে। কোন চলকটা নাই ভাইয়া? এইখানে যে চলকটা নাই সেটা হলো ভি চলক। তাহলে দেখো তো ভি চলকটা যেহেতু এইখানে নাই, এখানে কোন চলকটা নাই? ভি চলকটা নাই। তাহলে ভি চলক যুক্ত যত সমীকরণ আছে গতির, আমি একটা সমীকরণও এখানে ইউজ করতে পারবো না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এইখানে ভি আছে, ভি থাকার কারণে এটা ইউজ হবে না। এবার দেখো তো s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এখানেও ভি আছে তাই এটাও ইউজ হবে না। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ভাইয়া ভি আছে, এটাও ইউজ হবে না। দেখো তো ভাইয়া s ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইখানে ভাইয়া কোনো ভি নাই। সো এই ইকুয়েশনটা কি হবে, এইখানে ব্যবহার হবে। তো আমরা লিখে ফেলি যে আমরা জানি কি s ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে s1 u1, তো t1 এর ক্ষেত্রে t1 লেখা লাগে না, আসলে দুইটার ক্ষেত্রে কি, দুইটার ক্ষেত্রে সময়টা সেম। তাহলে u1 আর এইখানে কি লিখবো আমি a1। তাহলে s1 এর মান হলো x, u1 এর মান হলো 0, t বসলো প্লাস হাফ, এর মান হলো 2.5 আর t এর মান হলো ভাইয়া t স্কোয়ার। দেন এইটাকে আমি লিখতে পারি x ইকুয়াল টু, এটা হয়ে যাবে 0 আর এইখানে থাকবে কত ভাইয়া 1.25 টি স্কোয়ার। এইখানে আমি ইকুয়েশন 1 দিলাম। এখন বলতে পারো ভাইয়া আপনি কিভাবে বুঝলেন এখানে ইকুয়েশন 2টা হবে? আপনার মুখস্থ না ভাইয়া, এটা আমার মুখস্থ না। তোমাকে একটা কথা বলি, এই বেসিক গুলো তোমাকে লাগবে, তুমি ইন্টারমিডিয়েটে গেলেও তোমাকে লাগবে, মানে তোমার জীবন ভর এগুলান লাগবে। দেখো তো ভাইয়া এইখানে আমি আননোন চলক কয়টা ধরে নিয়েছি? 2টা চলক ধরে নেইনি, যে একটা হইলো x মিটার দূর আর একটা হইলো t সেকেন্ড। দেখো আমাদের আননোন চলক যেহেতু 2টা, আননোন চলক 2টা, সমীকরণ 2টা হবে। আননোন চলক 3টা হলে ভাইয়া সমীকরণ 3টা হবে, আননোন চলক 4টা হলে সমীকরণ 4টা হবে। চলক আননোন যতটা থাকবে সমীকরণ ততটা হবে। যেহেতু আমি এখানে আননোন চলক ধরে নিয়েছি t একটা আর এইখানে ধরে নিয়েছি x একটা, 2টা, তার মানে আমার সমীকরণ হবে 2টা। 2টা সমীকরণ সমাধান করলে আমি 2টা আননোন চলকের মান পেয়ে যাব। এখন দেখি, এটা তো আমি লিখলাম কার ক্ষেত্রে, এটা লিখলাম আমি কারের ক্ষেত্রে, প্রথম কারের ক্ষেত্রে। এখন দ্বিতীয় কারের ক্ষেত্রে লিখবো ভাই, এখন আমি লিখবো দ্বিতীয় কারের ক্ষেত্রে। তো এটাও আমি একটু নিচে লিখবো কি না, নিচে না লিখি, আচ্ছা লিখি। দ্বিতীয় কারের ক্ষেত্রে, দ্বিতীয় কারের ক্ষেত্রে আমি কি লিখতে পারি ভাইয়া? দ্বিতীয় কারের বেগ v ইকুয়াল টু 63 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে লিখতে পারি কত, 17.5 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা শিখে ফেলছো যে কোনো কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কত দ্বারা ভাগ করবা? 3.6 দ্বারা ভাগ করবা। এবার দেখেন তো দেন কি লেখা যাবে? সময় কত? সময় t ইকুয়াল টু t সেকেন্ড। এখন দ্বিতীয় কারের ক্ষেত্রে যেটা লেখা যাবে যে s ইকুয়াল টু vt। কেন ভাইয়া s ইকুয়াল vt? ওই যে আমি বলে দিছিলাম যখন আমি গতির সমীকরণগুলো লিখছি ভিডিওর শুরুতে, তখন এই সমীকরণগুলো সাইডে লিখে দিছিলাম যে যদি সমবেগ অথবা কি থাকে, সমদ্রুতি থাকে, সমবেগ বা সমদ্রুতির কথা উল্লেখ করলেই আমরা কি ইউজ করতে পারবো? s ইকুয়াল vt ইউজ করতে পারবো। দেখো তো ভাইয়া সমবেগের কথা বলেনি, তাই আমি ডিরেক্ট কি দিয়ে দিয়েছি? s ইকুয়াল টু vt দিয়ে দিয়েছি। এবার দেখেন তো s এর মান কত ভাইয়া? s এর মান হলো দ্বিতীয় কার মানে এই কার। তাহলে দ্বিতীয় কারের সরণ লিখি ফেলি, সরণ s2 ইকুয়াল টু
S2 ইকুয়াল টু, তাহলে দেখো তো দ্বিতীয় কার, প্রথম কার আর দ্বিতীয় কার কোথায় মিলিত হবে? এইখানে এসে মিলিত হবে। যেহেতু এই পয়েন্টে প্রথম কার এবং দ্বিতীয় কার মিলিত হবে, তার জন্য আমরা কি করব? প্রথম কার আর দ্বিতীয় কার, সরি ওইটা ভিডিওতে আসেনি, তো আমি এখানে দিলাম। এখন দেখা যাক, তাহলে প্রথম কার আর দ্বিতীয় কার যেহেতু এইখানে এসে মিলিত হবে, তাহলে প্রথম কার দ্বিতীয় কারকে এইখানে 50 মিটার পথ অতিক্রম করতে হবে, দেন আরো কত মিটার পথ অতিক্রম করতে হবে? আরো x মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে সরণ কত হয়ে যাবে? 50 প্লাস x মিটার। তাহলে দ্বিতীয় কারের ক্ষেত্রে আমি যেটা লিখতে পারবো যে s ইকুয়াল টু vt, এই vt এর জায়গায় আমি সুন্দরভাবে বসাইতে পারি s2 এর জায়গায় লিখতে পারি 50 প্লাস x। v এর মান কত ভাইয়া? এই যে v এর মান এখানে লিখে রাখছি 17.5, আর t এর মান তো t এ লিখে দিলাম। এখন দেখো ভাইয়া, এইখানে আমি এই সমীকরণটাকে কয় নাম্বার সমীকরণ দিলাম? 2 নাম্বার সমীকরণ দিলাম। আমার আননোন চলক দুইটা, সমীকরণ তৈরি করে ফেলেছি দুইটা, আননোন চলক দুইটা, সমীকরণ দুইটা তৈরি করে ফেলছি। এখন তো আমি খুব খুশি, সমীকরণ দুইটা সমাধান করলে আননোন চলক দুইটার মান ভাইয়া আমরা পেয়ে যাব। তাহলে দেখো তো 1 নং এর x এর মান যদি নিয়ে আসি এইখানে বসাই দেই, তাহলে কাজ ফিট। তাহলে 1 নং এর x এর মান 2 নং এ বসাই ফেলো। তাহলে কত আছে? 2 নাম্বারটা a 50 প্লাস x ইকুয়াল টু 17.5 t। তাহলে এখন দেখো তো এখানে কি লেখা যাবে? 50 প্লাস x, x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় যেটা বসবে সেটা হলো 1.25 t স্কয়ার। তাহলে বসাই দাও 1.25 t স্কয়ার ইকুয়াল টু 17.5 t। ওকে, এখন এই সমীকরণ দুটো সমাধান করলে আমাদের মুখে হাসি ফুটে যাবে। আমরা বলতে পারবো কত সময় পর মিলিত হবে, একাধিকবার মিলিত হবে কিনা, কত দূরে গিয়ে মিলিত হবে, যাহা খুশি তুমি তাই বাইর করতে পারবা। এখন আসো দেখি একটু। তাহলে এট লাস্ট আমাদের যে লাইনটা ছিল সেটা ছিল আমাদের কত? যে 50 প্লাস 1.25 টি স্কয়ার ইকুয়াল টু 17.5 টি। এখন দেখো 1.25 টি স্কয়ার, এই 17.5 টিটা এইদিকে আসলে হয়ে যাবে 17.5 টি, আর এইখানে প্লাস ছিল 50। এখন দেখো এইটা আমাদের টি এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এইটা এখন আমরা কি করব? ক্যালকুলেটরের মধ্যে সমাধান করে ফেলবো। তাহলে ক্যালকুলেটরের মধ্যে সমাধান করলে টি ইকুয়াল টু আসবে 4 সেকেন্ড, টি ইকুয়াল টু আসবে আমাদের 10 সেকেন্ড। তো ক্যালকুলেটরে কিভাবে সমাধান করবা? প্রথমে মোড বাটনে যাবা, মোডকে তুমি 3 বার চাপ দিবা, 3 বার চাপ দিলে চলে আসবে EQN সামথিং সামথিং, এইখানে আসবে এইরকম 3টা লাইন আসবে। ইকুয়েন এর নিচে 1 থাকবে, এটার নিচে 2, এটার নিচে 3। তো যেহেতু এটা একটা ইকুয়েশন, তুমি এখানে কি করবা? 1 প্রেস করবা। ইকুয়েন এ 1 প্রেস করলে চলে আসবে আননোনস। তো আননোনস, এইখানে আননোনস মানে হইলো তোমার এটা, মানে তুমি কয়টা চলকের মান জানো না। এইখানে এখন তুমি যে সমীকরণটা তৈরি করছো সেইখানে তুমি কিন্তু এখানে কিন্তু যে এটা আননোনস সমীকরণ না, এটা আননোনস সমীকরণ না, এটা হইলো একটা ডিগ্রি সমীকরণ। যেহেতু এটা ডিগ্রি সমীকরণ, তাই এই আননোনসে আসার পর যে কপি বাটন আছে তোমার, COPY কপি বাটন, এই কপি বাটন একটা গোল একটা কপি বাটন আছে, এইখানে একটা তীর চিহ্ন, এইখানে একটা, এইখানে একটা,
এইখানে একটা। তো তুমি এই কপি বাটনের ডান দিকে প্রেস করবা। এই কপি বাটনের ডান দিকে প্রেস করার পর তোমার চলে আসবে ডিগ্রি চলে আসবে। তো ডিগ্রি আসার পর ডিগ্রির নিচে থাকবে 2 3। তো এটা তোমার কয় ডিগ্রি ইকুয়েশন, যেহেতু এখানে টি এর সর্বোচ্চ পাওয়ার কত 2, এটা 2 ডিগ্রি ইকুয়েশন। তাহলে তুমি এখানে কত প্রেস করবা, 2 প্রেস করবা। প্রেস 2 করলে এখানে আসবে a ইকুয়াল টু হোয়াট, এইখানে তুমি এর জায়গায় কত বসাই দিবা, এর জায়গায় বসাই দিবা 1.25 প্রেস ইকুয়াল প্রেস করবা। ওকে, তাহলে ইকুয়াল প্রেস করবা। তারপর বি আসবে, বি ইকুয়াল টু হোয়াট, তাহলে বি ইকুয়াল টু যখন ওয়াট আসবে, বি এর জায়গায় তুমি কত বসাই দিবা, -17.5 বসাই দিবা। আবার ইকুয়াল প্রেস করবা, সি এর জায়গায় 50 বসাই দিবা। ইকুয়াল প্রেস করবা, চলে আসবে যে x1 ইকুয়াল টু সামথিং, x2 ইকুয়াল টু সামথিং, x1 ইকুয়াল টু চলে আসবে 4 সেকেন্ড, x2 ইকুয়াল টু আসবে 10 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড পর মিলিত হবে, একবার 4 সেকেন্ড পর মিলিত হবে, আর একবার 10 সেকেন্ড পর মিলিত হবে। যেহেতু একের অধিকবার মানে 2 বার মিলিত হবে, তাহলে আমি বলতেই পারি এটা কিবার মিলিত হবে, একাধিকবার মিলিত হবে। তো কত দূরে মিলিত হবে, তাহলে কত দূরে মিলিত হবে, এই যে কত দূর মানে কি, এক্স এর মান বাইর করলে তুমি কত দূরটা বাইর করতে পারো। তাহলে এক্স এর মান তুমি কোন সমীকরণ থেকে সহজে বাইর করতে পারবা, এই সমীকরণ থেকে সহজে বাইর করতে পারবা। তাহলে এক্স ইকুয়াল টু কত ছিল ভাইয়া, 1.25 টি স্কয়ার। এইখানে যদি বসাই দাও 1.25 টি স্কয়ারের মান কত বসাই দিবা, 4 স্কয়ার মানে 16। একবার এই এত মিটার দূরে গিয়ে মিলিত হবে, আরেকবার কত মিটার দূরে মিলিত হবে, যদি তুমি 10 বসাই দাও, তাহলে এই 10 এর জন্য যত দূর আসবে তত দূরে গিয়ে আরেকবার মিলিত হবে। তো এইখানে যদি টি এর দুইটা মানে অবাস্তব চলে আসতো, মানে ঋণাত্মক চলে আসতো, তাহলে একবারও মিলিত হতো না। একটা বাস্তব আর একটা অবাস্তব, মানে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আসলে তাহলে কয়বার মিলিত হইতো, একবার মিলিত হইতো। যেহেতু দুইটা মানে ধনাত্মক আসছে, তার মানে এইটা কি করবে, একাধিকবার মিলিত হবে। এইটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স। ভাইয়া আশা করি ভাইয়ের কথা বুঝছো তোমরা। তো এখন দেখো এই অঙ্কগুলা বা এই গাণিতিক সমস্যাগুলা কত জায়গায় আসছিল। ঠিক এই প্রবলেমগুলায় ঢাকা বোর্ড 25-এ আসছিল। মানে যে প্রবলেমটা করাইলাম ওই প্রবলেমটা ঢাকা বোর্ড 25-এ আসছিল, দিনাজপুর বোর্ড 21-এ আসছিল, ময়মনসিংহ বোর্ড 21-এ আসছিল, কুমিল্লা বোর্ড 17-তে আসছিল, রাজশাহী ক্যাডেট কলেজ 25-এর টেস্টে আসছিল, যশোর ক্যাডেট কলেজ 25-এর টেস্টে আসছিল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ 25-এ আসছিল, তারপরে সিলেট ক্যাডেট কলেজ 25-এ আসছিল, রংপুর ক্যাডেট কলেজ 25-এ আসছিল, তারপরে যশোর বোর্ড 21-এ আসছিল, যশোর বোর্ড 21-এ আসছিল। আর ঢাকা বোর্ড তো আমরা করলাম
এটা 25 আসছিল। তো এই হইল এইটার আমলনামা। এই ম্যাথমেটিক্সের বা এই গাণিতিক সমস্যার আমলনামা আমি তোমাদেরকে দেখাই দিলাম। এইটা হলো এই গাণিতিক প্রবলেমটার আমলনামা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমি তোমাদেরকে কাজ দিলাম, এই যে যে জায়গায় কোশ্চেনগুলো আসছিল এই জায়গার কোশ্চেনগুলো তোমরা বাহির করবা, বাহির করে বাসায় সলিউশন করার চেষ্টা করবা। যদি সলিউশন করতে না পারো তাহলে ভাইয়াকে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিতে পারো, ভাইয়া আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার। আমরা পরবর্তী ট্রিক্সে চলে যাব। তো পরবর্তী ট্রিক্সে আমরা যে যাব সেটা আমরা আসলে গ্রাফ রিলেটেড ট্রিক্স বা টেকনিক শিখব। গ্রাফ গ্রাফ সম্পর্কিত সমস্যা। দেখো ভাইয়া, যদি প্রথমত আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গ্রাফটা নিয়েই কথা বলবো। তো যদি সেটা বেগ সময় বা সরণ বনাম সময় অথবা দূরত্ব বনাম সময় লেখচিত্র হয়, যদি সরণ বনাম সময় অথবা দূরত্ব বনাম সময় লেখচিত্র হয়, সরণ বনাম সময় অথবা দূরত্ব বনাম সময় লেখচিত্র হয়, তাহলে দেখো এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে যে কোনো হেলানো সরলরেখা, এই যে দেখো এটা কি একটা হেলানো সরলরেখা, এই হেলানো সরলরেখাটা সমবেগ অথবা সমদ্রুতি নির্দেশ করবে। কারণটা কি ভাইয়া, দেখো তো এই যে ওয়াই এক্সিস বরাবর কি থাকবে, আমাদের ওয়াই এক্সিস বরাবর সরণ অথবা কি থাকবে, দূরত্ব থাকবে, আর এক্স এক্সিস বরাবর কি থাকবে, সময় থাকবে। তাহলে দেখো সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারটাই কি, বেগ বা দ্রুতি, যদি সেটা নির্দিষ্ট দিক হয়, মানে সরণের পরিবর্তনের হার হয়, সরণের পরিবর্তনের হার হলে বেগ, আর দূরত্বের পরিবর্তনের হার হলে কি নির্দেশ করবে ভাইয়া, দ্রুতি নির্দেশ করবে। আবার দেখো যদি সেটা এইখান থেকে শুরু করে কোনো প্রবলেম নাই ভাইয়া, তবুও এটা কি নির্দেশ করবে, সমবেগ অথবা সমদ্রুতি। হেলানো রেখা হলেই সমবেগ বা সমদ্রুতি হতে বাধ্য। যদি সেটা এরকম হয় যেভাবে চলতে চলতে এইখান থেকে শুরু করলো, তবু এটাকে নির্দেশ করবে সমবেগ বা সমদ্রুতি। এবার দেখো তাহলে হেলানো রেখা হলেই কি নির্দেশ করবে, হেলানো রেখা হলেই বেগ, সমবেগ বা সমদ্রুতি নির্দেশ করবে। আর এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, তো দেখো লিখি, এটা হলো আমাদের 1 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে দেখো
এই যে সমান্তরাল সরলরেখা, কোন অক্ষের সমান্তরাল সরলরেখা? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এইটা নির্দেশ করবে স্থির অবস্থা ভাইয়া, স্থির অবস্থা। এখানে দেখো, যদি এইটা এই রকম হয়, এই যে এইখান থেকে, তাহলে অবশ্যই অবশ্যই এই অংশটা কি নির্দেশ করবে? অবস্থা নির্দেশ করবে। তাহলে সুন্দরভাবে লিখে রাখো। কি লিখবো আমরা সুন্দরভাবে? যে সরণ সময় অথবা দূরত্ব সময় লেখচিত্রে হেলানো সরলরেখা সমদ্রুতি বা সমবেগ নির্দেশ করে। তাহলে এগুলান বুঝছো? তাহলে আমি এইখানে একটু সুন্দর করে লিখে দিই। 1 নাম্বার, সরণ সময় অথবা দূরত্ব সময় লেখচিত্রের হেলানো সরলরেখা সমদ্রুতি, সমবেগ বা সমদ্রুতি নির্দেশ করে। সমবেগ বা সমদ্রুতি নির্দেশ করে। 2 নাম্বার, সরণ সময় অথবা দূরত্ব সময় লেখচিত্রের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আমি একটু মুছাই দেই, আমার জায়গার প্রয়োজন আছে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা স্থির অবস্থান নির্দেশ করবে। স্থির অবস্থান নির্দেশ করে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এটা ছিল আমাদের সরণ সময় এবং দূরত্ব সময় লেখচিত্রের ক্ষেত্রে। যদি এটা কি হয়, দ্রুতি বনাম সময় অথবা বেগ বনাম সময় হয়, তার ক্ষেত্রে কি হবে আমরা সেটা একটু দেখব। ঠিক আছে, তাহলে আমি এগুলো মুছে দিলাম। এইগুলো এখন মুছে দিলাম। ক্লান্ত লাগতেছে খুব। বেগ বনাম সময় অথবা দ্রুতি বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে তো বেগ বনাম সময় অথবা দ্রুতি বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে হেলানো সরল রেখা সমতরণ অথবা সমমর্দন নির্দেশ করে। সমতরণ অথবা সমমর্দন নির্দেশ করে। যেমন দেখি একটু, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এইদিকে থাকবে আমাদের সময়, এইদিকে থাকবে আমাদের ভেলোসিটি। তাহলে এই যে হেলানো সরলরেখা
সমতরণ সমতরণ এই যে হেলানো সরলরেখা সমতরণ এই যে হেলানো সরলরেখা সমতরণ। দেখো এখানে কিন্তু বেগটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বাড়তেছে, এখানে বেগটা বাড়তেছে। এই হেলানো সরলরেখাগুলোর ক্ষেত্রে কি হয়, বেগগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। কিন্তু যদি এইটার ক্ষেত্রে দেখি, এই যে হেলানো সরলরেখা বেগটা কি করতেছে, কমতেছে, তার মানে সমবন্ধন। আগে বেগ ছিল এখানে ভি ম্যাক্স, এখন এইখানে বেগ হয়ে গেল কত, 0, কারণ ওয়াই অ্যাক্সিসে আছে কি ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে আছে সময়। তারপর দেখো এই যে এই যে এই যে এই যে, তাহলে দেখো আগে ছিল কি, বেগটা ছিল ভি ম্যাক্স ম্যাক্সিমাম, এখন বেগটা কি হয়ে গেল, এখন বেগটা কমে গেল, তার মানে এটা সমবন্ধন। এবার দেখো যদি আমি 2 নম্বরটা লিখি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমবেগ অথবা সমদ্রুতি নির্দেশ করে, সমবেগ সমদ্রুতি নির্দেশ করে। নির্দেশ করে। আশা করি তোমরা বুঝতেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা আছে, তোমরা কমেন্ট করেই যাওয়া আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এইটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, যেহেতু এইদিকে ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটিটা বাড়তেছেও না কমতেছেও না, সো এটা কি বেগ নির্দেশ করতেছে, সমবেগ নির্দেশ করতেছে। এটা হলো ওয়াই অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস। প্রথমে এই যে উঠলো, তাহলে প্রথমে উঠলো মানে হলো সমতরণ। তারপর দেখো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়ে গেল, তার মানে সমবেগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই 2-3 লাইন কথা তোমরা কি করবা, মনে রেখে দিবা। ইনশাআল্লাহ কোনো ম্যাথমেটিক্সে তোমার কোনো প্রবলেম হবে না, হবে না, হবে না। তো ভাইয়া দেখো, ক্রাফট রিলেটেড যে বেসিকগুলো পড়ানো হলো, সেই বেসিকগুলার উপর নির্ভর করে আমরা রাজশাহী বোর্ড 24 সালের একটা ম্যাথমেটিক্স নিতেছি। তো ম্যাথমেটিক্সটা যেরকম গ্রাফটা দেয়া আছে, এই গ্রাফটা এইরকম। তো এক্স অক্ষ বরাবর দেয়া আছে টাইম, আর এক্স অক্ষ বরাবর দেয়া আছে আমাদের টাইম, ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে ভেলোসিটি, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ। এইখানে এটা হলো আমাদের 15 থেকে বেগটা যাবে 30-তে, এই 15 থেকে এটা হলো আমাদের 30, ওকে ফাইন 30। আর দেন এটা এইভাবে চলে গেছে, এইভাবেই চলে গেছে। আর এইখান থেকে এই সময়টা হলো আমাদের 10 সেকেন্ড, এই সময়টা হলো আমাদের 20 সেকেন্ড।
20 সেকেন্ড। সেকেন্ড। এটা হলো সি, এটা হইল ডি। এইখানে এই পয়েন্টটা হইল আমাদের বি পয়েন্ট। আমাদের যে সর্বোচ্চ ভেলোসিটি আছে সেটা হলো আমাদের 45 মিটার পার সেকেন্ড। 45, এটা হলো আমাদের 15। তো এইদিকে আসলে সময় আছে। এটা হলো আমাদের ও পয়েন্ট। এইখানে আমাদের একটা পয়েন্ট আছে ঠিক মাঝ বরাবর, এখানে এইটা হলো আমাদের বি পয়েন্ট। ওকে, ওইটা হলো আমাদের লাইট পোস্ট। এখানে বেগটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড এককে। এন্ড দেন বলছে গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে। এক নাম্বার বলছে গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে। 2 নাম্বার 30 সেকেন্ডে। তো আসলে এখানে এরা স্পেসিফাই করে দিয়েছে যে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল। তাহলে এবিসিটা হইলো একটা মোটরসাইকেল, এবিসি একটা মোটরসাইকেল। আর এইটা হলো একটা গাড়ি। তাহলে 30 সেকেন্ডে কে বেশি দূরত্ব অতিক্রম করবে বা তাদের অতিক্রান্ত দূরত্ব সমান কিনা। 30 সেকেন্ডে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান কিনা। অতিক্রান্ত দূরত্ব সমান কিনা। গাণিতিক ব্যাখ্যা দাও। ওকে ভাইয়া, এবার আসো আমরা সমাধান করি। সমাধান করতে বেশি সময় লাগবে না। সমাধান, তো আমি কি বলছিলাম ভাইয়া, যে বেগ সময় লেখচিত্রের যে হেলানো সরলরেখাটা থাকবে সেটা কি নির্দেশ করবে? সমতরণ মানে কি? সমতরণ মানে গতিপথের, এই বস্তুটার গতিপথে প্রত্যেকটা পয়েন্টে তার ত্বরণগুলো কি আছে ভাইয়া? সমান আছে। তাহলে দেখেন তো এইখানে বলছে গাড়িটা, তাহলে গাড়ি কোনটা? গাড়ির লেখচিত্র হইলো এইটা ওডি। তাহলে ওডি লেখচিত্রটা গাড়ির লেখচিত্র। ওডি লেখচিত্র গাড়ি নির্দেশ করে, যেহেতু ওডি লেখচিত্রটা ভাইয়া গাড়িকে নির্দেশ করতেছে, তাহলে আমি বলতে পারি যে গাড়িটা কি ত্বরণে চলছে? তার গতিপথটা সমতরণে চলছে। তার মানে এই গাড়িটার প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ কি আছে? সমান আছে। লেখচিত্রের প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ সমান আছে। তাহলে গাড়িটার আদিবেগ কত ভাইয়া? আদিবেগ যেহেতু 0 থেকে শুরু করছে, দ্যাট মিনস স্থির অবস্থা। তাহলে আদিবেগ u equal to 0 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। এখন বলছে লাইট পোস্ট, এই যে আমাদের পোস্ট বক্স, এটি হইলো আমাদের পোস্ট বক্স, দ্যাট মিনস লাইট পোস্টকে কত বেগে অতিক্রম করবে এইটা আমাকে শুধু বাহির করতে হবে। তো আদিবেগটা হলো 0, যেহেতু এই গাড়িটা সমতরণে চলতেছে ভাইয়া, যেহেতু এই গাড়িটা কি ত্বরণে চলতেছে? সমতরণে চলতেছে। তাহলে ওর আগে আমি কি বাহির করে নিব? ত্বরণ বাহির করে নিব। এখন যদি আমি এতটুকু অংশের ত্বরণ বাহির করি, তবু আমি বলতে পারবো কি যে তার গতিপথের ত্বরণ এই একটাই। যদি আমি এই ও থেকে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট পর্যন্ত ত্বরণ বাহির করতে পারি, তবু আমি ওই ত্বরণটা এখানে ব্যবহার করতে পারবো। যদি আমি ও থেকে ডি অংশের ত্বরণ বাহির করি, তবু কি ত্বরণ পাবো? সেম ত্বরণটাই পাবো। তাহলে শেষ বেগ কোথায় নিব ভাইয়া?
শেষ বেগ ভি, যেহেতু তার গতিপথের প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ সমান, তাহলে শেষ বেগটা আমি এইখানে নিলাম। তাহলে ডি পয়েন্টে বেগ কত ভাইয়া? ডি পয়েন্টে বেগ হইল 40 মিটার পার সেকেন্ড। ওকে ভাইয়া, এবার দেখো তো ও থেকে ডিতে আসলো, শুরুতে বেগ ছিল 0, শেষে বেগ হইল কত? 45 মিটার পার সেকেন্ড। ও থেকে ডিতে আসলো, শুরুতে সময় ছিল 0 সেকেন্ড, শেষে সময় কত হইল? 30 সেকেন্ড। তাহলে সময় টি ইকুয়াল টু 30 সেকেন্ড। ঠিক আছে, আমরা যে পয়েন্টে আদিবেগ নেব ওই পয়েন্ট থেকে আমরা সময় গণনাও শুরু করব। আদিবেগ নিয়েছি 0 পয়েন্টে, 0 পয়েন্ট থেকে আমার শেষ বেগ কোথায় ছিল? 45-এ। তাহলে 0 পয়েন্টে আমার শুরুর সময় হলে শেষ পয়েন্টটার সময় কত? 30। তার মানে সময় হলো 30 সেকেন্ড। আমি বাহির করব কি ভাইয়া? ত্বরণ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো তো ভাইয়া, গতির 5টা চলকের মধ্যে এখানে কোন চলকটা নাই? এস চলকটা নাই। যেহেতু এস চলকটা নাই, তার জন্য আমি এস চলকটা ইউজ করতে পারবো, মানে এস চলক যুক্ত কোনো সমীকরণ ইউজ করতে পারবো না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস আছে ব্যবহার করতে পারবো না। এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস আছে ব্যবহার করতে পারবো না। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, শুরুতেই এস আছে ব্যবহার করতে পারবো না। তাহলে দেখো তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইখানে কোনো এস নাই, এইটা আমি ব্যবহার করতে পারবো। তাহলে এটি সমান সমান বলা যাবে ভি মাইনাস ইউ। তাহলে এ সমান সমান বলা যাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো তো ভি এর মান কত? 45, ইউ এর মান কত? 0, টি এর মান কত সেকেন্ড ভাইয়া? টি এর মান হলো 30 সেকেন্ড। তাহলে এইটাকে আমি লিখতে পারি, কত লিখতে পারি? 3 পনেরো 45, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার গতিপথে ত্বরণ হইল 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আদি বেগটা আছে। এখন দেখো আমার কিন্তু এই যে যে পয়েন্টটা দেয়া আছে, সেই পয়েন্টে বেগটা প্রয়োজন, মানে ভিপি প্রয়োজন, পি পয়েন্টে বেগ ভিপি প্রয়োজন। তাহলে এখন আমি আবার যদি লিখি আদিবেগ ইউ ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। তাহলে দেখো তো সময়টা দেখো তো, সময়টা বাইর করা যাবে কি যাবে না? পি পয়েন্টটা কোথায়? এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে না? তাহলে এইখান থেকে আমি এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানি। লম্ব টানলে দেখো তো এইটা কি? এক্স অক্ষের 20 আর 30-এর মিডল পয়েন্ট না? যেহেতু 20 এবং 30-এর মিডল পয়েন্ট, তার মানে এইটা হলো 25 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি সময় ইকুয়াল টু 25 সেকেন্ড। এখন আমার আর কি প্রয়োজন? এইখানে আমার ত্বরণ তো আমি পাইছি, ত্বরণ এ ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু হোয়াট? শেষ বেগ ভি ইকুয়াল টু আমাদের হোয়াট? শেষ বেগটা বাহির করতে হবে। ওকে, তো শেষ বেগটা ভি, এটা কোন পয়েন্টের বেগ ভাইয়া? পি পয়েন্টের বেগ। তাহলে ভিপি লিখে দিলাম। তাহলে এখন লিখি যে ভিপি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ এর মান কত ভাইয়া? 0, এর মান কত ভাইয়া? এর মান আমরা পাইছি 1.5, আর টি এর মান হলো 25। তাহলে 1.5 আর 25 মাল্টিপ্লাই করলে আসবে আমাদের কত? 125। 125-এর কত লিখবো আমি? 125-এর লিখলাম 5, হাতে হইল 12, 25 অক্ষে 25, 25 আর 12 হইল 37.5 মিটার পার সেকেন্ড। এই যে ভাইয়া খুব সহজে আমরা পেয়ে গেলাম যে পি পয়েন্টে বেগ কত, বা পি পয়েন্টে যে লাইট পোস্টটা আছে সেই লাইট পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তো লাইট পোস্টকে আসলে 37.5 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা কি করবে? অতিক্রম করবে। এবার দেখো তো কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলছে ভাইয়া যে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি না। তাহলে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইখানে 2 জন ব্যক্তি আছে, তাহলে 2 জন ব্যক্তির ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাহির করতে হবে। খুব সহজ ভাইয়া, আশা করি তোমরা বুঝছো। আমি কিন্তু মুছাই দিতেছি ভাইয়া, খুব দ্রুত মুছাই দিতেছি, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে। তো
এখন দেখো ভাইয়া, ভাইয়া এইখানে এই ওডিটা কি নির্দেশ করতেছে? ওডিটা গাড়ি নির্দেশ করতেছে। গাড়িটা কিভাবে চলতেছে? সমত্বরণে চলতেছে। সেই ত্বরণটা আমরা গ নাম্বারে পাইনি ভাইয়া, গ নাম্বারে পাইছিলাম যে গ হতে পাই বা 1 নং হতে পাই, 1 নং। আচ্ছা, যদি তুমি ত্বরণটা ইউজ নাও করো ভাইয়া, তবু বাহির করা যাবে। যেহেতু তুমি কি করবা, 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তুলনা করবা, তাহলে আদিতে বেগ কত? ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এখন তুমি কত সেকেন্ডের বেগ, মানে কত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ক্যালকুলেশন করতে চাচ্ছ? 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো তো 30 সেকেন্ডে বস্তুটার গাড়িটার বেগ কত হয়ে গেছে? 45 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস শেষ বেগ ভি ইকুয়াল টু 45 মিটার পার সেকেন্ড। এবার দেখো তো, তাহলে এই 45 মিটার পার সেকেন্ড হলো কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে সময় টি ইকুয়াল টু 30 সেকেন্ড। ওকে ফাইন। এবার দেখো তো, আমাকে বাহির করতে হবে কি? আমাকে বাহির করতে হবে অতিক্রান্ত দূরত্ব, কারণ আমি তো দূরত্ব দিয়ে তুলনা করব, তাই তো? তাহলে দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো তো, এখানে কোন চলকটা নাই ভাইয়া? এখানে এর চলকটা নাই। অথবা তুমি চিন্তা করতেছো ভাইয়া গ নম্বরে তো পাইলাম এটা সমতরণ, আপনি তো বলছিলেন যে সমতরণে চলমান বস্তুর সব পয়েন্টে ত্বরণ সমান থাকবে, তাহলে আমি ওই ত্বরণ ইউজ করতে পারি। হ্যাঁ তুমি করতে পারো তুমি। তা আমি অত ঝামেলা যেতে চাচ্ছি না, আমি সহজে করব। যে এখানে ত্বরণ কি নাই? প্রেজেন্ট নাই। যেহেতু ত্বরণ এখানে উপস্থিত নাই, তাহলে ত্বরণ রিলেটেড কোনো সমীকরণ আমি ইউজ করব না। ত্বরণ রিলেটেড মানে ত্বরণের সাথে সম্পর্ক নাই এমন গতির সমীকরণ একটাই আছে, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ এর মান হইলো 0, ভি এর মান হইলো 45 ডিভাইডেড বাই 2, টি এর মান হইলো 30। তাহলে কাটাকাটি করে দিলে আসবে 15। তাহলে 15, 5 ইন্টু 15, 5 ইন্টু 15 75, 75/5 ক্যারি থাকতেছে আমাদের 7। তাহলে এইখানে আসতেছে 15 যা 4 মাল্টিপ্লাই করলে আসবে 60। তাহলে 60 আর ক্যারি 7 হইলো 67। তাহলে 675 মিটার। তাহলে 675 মিটার। এটা হলো কার ক্ষেত্রে? এটা হলো গাড়ির ক্ষেত্রে। এবার দেখি মোটর বাইকের ক্ষেত্রে, মোটর সাইকেল। তাহলে মোটর সাইকেল দেখো তো ভাইয়া কিভাবে চলছে। মোটর সাইকেলের ক্ষেত্রে দেখো ভাইয়া, মোটর সাইকেল যাত্রা শুরু করছিল এ পয়েন্ট থেকে। তার মানে মোটর সাইকেলের আদিতে একটা বেগ ছিল, সেইখান থেকে ওর যাত্রাপথের রেখাটা কেমন, মানে ওর গ্রাফের রেখাটা কেমন? গ্রাফের প্রেজেন্টেশনটা একটা হেলানো রেখা। দ্যাট মিনস এইখানে সমতরণ, এইখানে কি ত্বরণ ছিল ভাইয়া? সমতরণ। তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে এবি অংশ সমতরণে চলে, এবি অংশ সমতরণে চলে, সমতরণে চলে। তাহলে এবি অংশ যেহেতু সমতরণে চলে, তাহলে আদি বেগ কত ভাইয়া? আদি বেগ ইউ ইকুয়াল টু হলো 0। আদি বেগ। তাহলে মোটর সাইকেল চলা শুরু করলো কোথা থেকে ভাইয়া? 15 থেকে চলা শুরু করলো। এ পয়েন্টটা হলো আসলে 15। তাহলে আদি বেগ কত হবে ভাইয়া? 15 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো তো সমতরণে কতটুকু চলছে। এ থেকে বি অংশটা হইলো হেলানো রেখা, তার মানে এই এ বি অংশটা সমতরণে চলছে। এখন বি অংশে বেগ কত হইলো ভাইয়া? 30 হয়ে গেছে। তাহলে আমি বলবো শেষ বেগ ভি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো ভাইয়া, এই এ থেকে যে বিতে আসলো, তাহলে এ তে সময়টা কত ছিল? এ বরাবর সময়টা ছিল 0। এবার দেখো তো বি বরাবর সময়টা কত হলো ভাইয়া? 10। তাহলে 0 থেকে 10 এইখানে ডিফারেন্স কত? অতিবাহিত সময় কত? সময়টা হলো ভাইয়া, সময়টি ইকুয়াল টু হবে 10 সেকেন্ড। তাহলে দেখো তো আমি বাহির করব কি ভাইয়া? বাহির করব দূরত্ব। কোন অংশের দূরত্ব? এস অফ এবি অংশের দূরত্ব ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো তো ভাইয়া, এইখানে কোনটা প্রেজেন্ট নেই? গতির কোন চলকটা নাই? এখানে গতির ত্বরণ চলকটা এখানে নাই। তাহলে ত্বরণ চলকটা যেহেতু এইখানে নাই, তাহলে ত্বরণ
চলক যুক্ত কোন সমীকরণ আমি এখানে ইউজ করতে পারবো না। একটা সমীকরণে আছে, সেটা হলো s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তুমি বাকি যে কোনো সমীকরণ দেখাও, দেখো ত্বরণ আসবে। যে কোনো সমীকরণ দেখাও, দেখো ত্বরণ আসবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এ আছে, হবে না। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এ আছে, হবে না। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এ আছে, হবে না। এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এইখানে শুধু এ নাই, এটা হবে। তাহলে এস অফ এ বি ইকুয়াল টু হবে, এস অফ এ বি ইকুয়াল টু হবে ইউ। আদি বেগটা কত ভাইয়া? আদি বেগটা হলো 15। শেষ বেগটা কত ভাইয়া? শেষ বেগটা 30 ডিভাইডেড বাই 2। সময়টা কত সেকেন্ড ভাইয়া? 10 সেকেন্ড। যদি ডিভাইড করে দেই তাহলে আসবে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে 30 আর এখানে কত? 15। 30 আর 15 হয়ে যাবে 45। তাহলে 45 ইন্টু 5। তাহলে 5 5 25, 25 এর 5 হাতে 2, 4 5 20, 20 আর 2 হলো 22, 225 মিটার। তাহলে এই মোটর সাইকেলটা এ থেকে বি অংশ আসবে, তাতেই কত মিটার পথ অতিক্রম করবে? অতিক্রম করবে 225 মিটার পথ। 225 মিটার পথ। এবার দেখো এইখানে আমি যে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা পাইছিলাম 675 মিটার, এটা সুন্দরভাবে উপরে লিখে রাখি যে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, গাড়ির অতিক্রান্ত দূরত্ব, গাড়ির অতিক্রান্ত দূরত্ব, গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত পেয়েছিলাম ভাইয়া? এস ইকুয়াল টু 675 মিটার পেয়েছিলাম। s ইকুয়াল টু 675 মিটার পেয়েছিলাম। তো ওইটা যেহেতু গাড়ি ছিল, তাহলে আমি ওইখানে কার লিখে দেই, সি। এস সিতে হইলো কার। এবার দেখো তো এই যে এ থেকে বিতে আসলো সমতরণে। আবার আমি বলছিলাম যে বেগ সময় লেখচিত্রে বা সরণ সময় বেগ সময় লেখচিত্রে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আসলে সমবেগ নির্দেশ করে। দেখো তো এই যে বি থেকে সিতে আসলো, এইটা কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা ছিল না? অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা ছিল। তাহলে এইটা কি বেগ নির্দেশ করবে ভাইয়া? সমবেগ নির্দেশ করবে। কেন সমবেগ নির্দেশ করবে? দেখো তো বি পয়েন্টে তোমার বেগ কত ভাইয়া? 30। এখন তুমি কোন পয়েন্টে আসছো ভাইয়া? সি পয়েন্টেও তোমার বেগ কত ভাইয়া? 30। তার মানে তোমার বেগের কোনো পরিবর্তন হয়নি ভাইয়া। কিন্তু দেখো তো বি পয়েন্টে তোমার সময় কত ছিল ভাইয়া? 10 সেকেন্ড। কিন্তু যখন তুমি সি পয়েন্টে আসছো তখন তোমার ঘড়ি কত সেকেন্ড বলতেছে ভাইয়া? 30 সেকেন্ড। তাহলে তোমার অতিবাহিত সময় কত সেকেন্ড হলো ভাইয়া? অবশ্যই 20 সেকেন্ড। তাহলে এখানে আমি বলতে পারি বি থেকে সি অংশ, বিসি অংশ কিভাবে চলছে? সমবেগে চলছে, সমবেগে চলছে। বি থেকে সি অংশ, বিসি অংশ কি বেগে চলছে? সমবেগে চলছে। বেগটা কত ছিল ভাইয়া? বেগ ভি ইকুয়াল টু ছিল বি থেকে সি 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, ভিবিসি। এবার দেখো তো ভাইয়া এইখানে সময়টা বি পয়েন্টে ছিল 10 সেকেন্ড, সি পয়েন্টে যখন আসছো তখন তোমার ঘড়িতে দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড হয়ে গেছে। তাহলে 30 সেকেন্ড থেকে যদি তুমি 10 সেকেন্ড বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত সময় অতিবাহিত হয়েছে সেটা তুমি পাবা না। তাহলে অতিবাহিত সময়, দ্যাট মিনস সময় টি ইকুয়াল টু হইল 30 মাইনাস 10, দ্যাট মিনস টু হইল 20 সেকেন্ড। তাহলে দেখো তো এই বি থেকে সি অংশটা কিভাবে অতিক্রম করছে? সমবেগে। আর আমি তোমাদেরকে এই সমীকরণগুলো যখন লিখছিলাম তখনই তোমাদেরকে এস ইকুয়াল টু ভিটি সমীকরণের ক্ষেত্রে নিচে লিখে দিছিলাম যে সমবেগ বা সমদ্রুতি ছাড়া এই সমীকরণ কখনো ইউজ হবে না। তাহলে এইখানে যেহেতু এটা সমবেগ, তাহলে বসবে এস ইকুয়াল টু ভি টি। তাহলে এটা কোন অংশের জন্য? বি সি অংশের জন্য। তাহলে ভি এর মান কত ভাইয়া? ভি এর মান হলো 30, ভি এর মান 30 আর টি এর মান কত? টি এর মান হলো 20। কত আসতেছে ভাইয়া? এইখানে আসতেছে 600 মিটার। তাহলে মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত ভাইয়া? মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু এস টোটাল ইকুয়াল টু এস অফ এ বি প্লাস এস অফ বি সি। তাহলে এস অফ এ বি এর মান কত ভাইয়া? এস অফ এ বি এর মান পাইছো তুমি 225, আর বিসি এর মান কত পাইছো ভাইয়া? 600 মিটার। তাহলে কত পাইতেছো ভাইয়া? এইটা তুমি পাইতেছো
825 মিটার, 825 মিটার। তাহলে দেখো তো কে বেশি দূরত্ব অতিক্রম করবে, মানে মোটর সাইকেল বেশি অতিক্রম করবে না কার, মানে গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। যেহেতু মোটর সাইকেল 825 মিটার পথ অতিক্রম করে 30 সেকেন্ডে, আর কারটা অতিক্রম করে 675 মিটার, তাহলে বলা যায় মোটর সাইকেল বেশি দূরত্ব অতিক্রম করবে, মোটর সাইকেল বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, ক্লিয়ার তোমরা? এই যে আমি তোমাদেরকে যে বেসিক গুলা দিলাম আর যে শর্টকাট গুলো দিলাম, এই শর্টকাট গুলো আর এই বেসিক গুলো যদি মাথায় রাখো ভাইয়া, বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে তুমি এসএসসি এক্সামের হলে বসবা, এসএসসি এক্সামে তুমি বসবা আমার উপর বিশ্বাস রেখে, এই শর্টকাট মাথায় রেখে। তোমাকে কেউ কোনোভাবে কোনো কোয়েশ্চেন দিয়ে আটকাইতে পারবে না, পারবে না, পারবে না। আর তোমার কোয়েশ্চেন কমন পড়বে, 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 100% তোমার কোয়েশ্চেন কমন পড়বে এসএসসি এক্সামে। তো এরপরে আমি আরো একটা ম্যাথমেটিক্স দিব। তো ভাইয়া তোমাদেরকে আরো বাকি ট্রিক্স গুলো দিতাম, কিন্তু ভাইয়া বিশ্বাস করো আমার খুব ক্লান্ত লাগতেছে। তো আজকে আমি আর তোমাদেরকে কোনো কিছু দিচ্ছি না বা পড়াচ্ছি না, কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো। দেখা হবে আগামী ভিডিওতে, আগামী ক্লাসে। যে বাকি যে আমাদের ট্রিকগুলো আছে টেবিলের ক্ষেত্রে, যে টেবিলে যে ডাটা দেয়া থাকে, টেবিলে যে ডাটা দেয়া থাকে, সেই ডাটাগুলোর ক্ষেত্রে এইটা সবগুলো আমরা কি করব, একসঙ্গে মিক্সড করে ফেলবো। মিক্সড করে ফেলে আমরা ম্যাথমেটিক্সগুলো খুব সুন্দরভাবে সমাধান করব। আগে টেবিলটা পড়বো, টেবিলটা পড়ার পর যত তথ্য পড়ছি বা যত ট্রিক্স পড়ছি সবগুলো মিক্সড আপ করবো। মিক্সড আপ করে আমরা কি করব, ম্যাথমেটিক্স সমাধান করার চেষ্টা করব। তখন দেখা যাবে যে তোমাদের সবগুলো খুব সহজ লাগতেছে, পানির মতো সহজ লাগতেছে। তো সেই পর্যন্ত, সেই অবধি সঙ্গে থাকো, ভালো থাকো। সুন্দরভাবে কাটাইছো অবশ্যই, আমিও সুন্দরভাবে কাটাইছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।